এবার হচ্ছে আমরা আপনাদেরকে দেখাইতে যাইতেছি যে আজকে আমরা কি বাইক কিনলাম, কেন কিনলাম এটা পরে বলতেছি, আগে জেনে রাখেন যে কি বাইক কিনলাম। ভাই 3, 2, 1 and আমাদের এই MSI Vlogs চ্যানেলটা প্রথম দিকে আমরা যখন করি তখন আমার একটা টার্গেট ছিল যে আমরা অনেক বাইক কিনবো, বিভিন্ন বাইক কিনবো এবং বিভিন্ন বাইকের বিভিন্ন ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করব। নিজের বাইকের মানে এমন না যে কোনো জায়গা থেকে একটা বাইক একদিনের জন্য আনছি বা কোনো ভাই ব্রাদার বা বন্ধুর কাছ থেকে একটা বাইক একদিনের জন্য আনছি এনে দেন ভালো মন্দ বলে ফেলছি। আমি শুরু থেকে যেটা ট্রাই করছি যে কোনো একটা বাইক নিজে কিনি, ওইটা বেশ কিছুদিন চালাই, ওটা সব এক্সপিরিয়েন্স নেই এবং ওই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করি। তবে লাস্ট একটা বছর আমার সেকেন্ড হ্যান্ড শোরুমগুলোর সাথে ভালো সম্পর্ক থাকার কারণে আসলে আমার কোনো বাইক কিনতে হয় নাই। দেখা গেছে যেই বাইক কিনতে পারছি, কিন্তু আসলে এইভাবে না ব্যাপারটা অথেন্টিক হচ্ছিল না। এর মানে এই না যে সেকেন্ড হ্যান্ড শোরুমের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়েছে বা কিছু। আজকেও আমি একটা সেকেন্ড হ্যান্ড শোরুমে আছি, আজকে আমি বাইক ফেরিতে আসছি। আর একটা বাইক আমার ভালো লাগছিল, আর এই বাইকটা আচ্ছা আগে এই বাইকের নাম না বলে টুইস্ট নষ্ট হয়ে যাবে। ভয়েস ওভার থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রবলেম যেটা হয়েছে, আজকে একটা বাইক কিনবো আর মাইকটা আজকেই প্রবলেম করতে হবে, এই ব্যাপারটা আমার একদমই ধারণা ছিল না। অনেক কথাই বলছিলাম, মেইন সারাংশগুলো এখানে বলে আমরা বাইকটা আপনাদেরকে দেখাবো। সারাংশ যেটা, যে আসলে আমি যেটা চেষ্টা করছি যে রেগুলারই যে কোনো বাইক নিজে কিনে তারপরে ওইটার ভালো মন্দ দিক আপনাদের সাথে শেয়ার করার। যেহেতু মাঝখানে সেকেন্ড হ্যান্ড শোরুমে সবগুলা বাইকে আমি পেয়ে যেতাম, এই কারণে আমার নিজের বাইক কেনার প্রয়োজন পড়ে নাই। কিন্তু আমি যেটা দেখছি যে সেকেন্ড হ্যান্ড শোরুমের বাইক আসলে সেকেন্ড হ্যান্ড শোরুমের বাইকই, ওটা না করি আমি সার্ভিস না নিয়ে আমি ফুয়েল, এই জন্য দেখা যায় ওটার মাইলেজ অ্যান্ড ওটার সার্ভিস কেমন কি এই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না। এই জন্য আমি আবার ঠিক করছি যে আমি আবার নতুন করে বাইক কিনবো অ্যান্ড এভাবে আবার সব বাইকের মেইন যে ইউজার রিভিউ, রিয়েল ইউজার রিভিউ, সেটা আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। এই জন্য পরে শুভ ভাইকেও ডাকলাম, ওনার কাছ থেকে অনেক কথা বললাম, যেগুলোর সাউন্ড খুবই বাজে আসছে। দেখলেনই তো প্রথম দিকে কি বাজে অবস্থা। বাইক ফেরির আরেকজন ভাইয়ের সাথেও কথা বললাম, শরীফ ভাই, তার সাউন্ডও খুব বাজে আসছে। অ্যান্ড দেন আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে গেলাম। তাহলে আর এখানে কথা না বাড়াই, চলেন পরবর্তী চ্যাপ্টার অ্যান্ড আমরা বাইকের দিকে যাই। এবার হচ্ছে আমরা আপনাদেরকে দেখাইতে যাইতেছি যে আজকে আমরা কি বাইক কিনলাম, কেন কিনলাম এটা পরে বলতেছি, আগে জেনে রাখেন যে কি বাইক কিনলাম। ভাই 3, 2, 1 and go! হর্নেট, হর্নেট, আমাদের হর্নেট কিন্তু ভিডিওর আগে ছিল। শিব ভাই হর্নেট ডেলিভারি দিব, এই জন্য হর্নেটের টি শার্ট পরে আসছে। একটু আগে একটা ছবি তুলছে, তো মানে এটা ঢাকা অবস্থায় বলতেছে ভাই মানুষ তো বুঝবো আমার এখানে ছবি তোলা আছে। আচ্ছা লেনদেন অ্যান্ড সব কিছু শেষ করি, তারপরে আমরা একবারে রাস্তায় বের হয়ে যাবো, পাম্পে যাবো, তেল নিব, অনেক কাজ আছে। অ্যান্ড এই বাইকটা এর আগেও আমি চালাইছি, বেশ কয়েকবার চালাই, আমি দেখছি যে বাইকটা আসলে আমার নেয়ার মতো। আর আরেকটা খুব ইন্টারেস্টিং ম্যাটার আছে এই বাইকের মধ্যে, এই বাইকটা হচ্ছে 10 বছরের পেপার করা, মানে এই বাইক এই জীবনে আমার আর পেপার করতে হবে না, যেই পেপার আছে সারা জীবন চলবে এটা নিয়ে। সেকেন্ড হ্যান্ড শোরুমের সাথে সম্পর্ক ভালো থাকলে এটা একটা ভালো দিক যে বেস্ট বাইকটা ওইখান থেকে গ্র্যাব করে নেওয়া যায়। ভাই কোনো অনুভূতি আছে এটা নিয়ে? না, অনুভূতি নাই, তবে এই যে জীবনে কারোরই এটা নাম ট্রান্সফার করতে মানে করতে হবে না, সরি রেজিস্ট্রেশন করতে হবে না, ট্যাক্সের টাকা দিতে হবে না। ধন্যবাদ, ধন্যবাদ। বাইকের চাবি নিয়ে নিছি হাতে, একটু তেলও নিয়ে নিছি হাতে। আর যেই ব্যক্তিকে দেখেন না, এই যে অন্তর ভাই খুব খাটাখাটনি দিয়ে ফেলছি ওনাকে, কারণ হচ্ছে আমরা এইখানে জায়গাটা ফাঁকা করে বাইকের শ্যুটটা নিছি। আর 2টা বাইক বাইর করতে হয়েছিল বাইরে, এখনো পর্যন্ত বাইক আছে আরও। ভাই আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, দেখা হবে। আমরা হচ্ছে এখন যেটা করব, বাইকে তেল ফুল করতে হবে। আচ্ছা কি বাইক কিনলাম মানে কেন কিনলাম এটা তো আপনাদের জানারই কথা, তারপরেও তেল ঢালতে আপনাদেরকে বাকি ব্যাপারগুলো বলি। এক হচ্ছে এই বাইকটা একদম লেটেস্ট মডেল, 2 হচ্ছে এই বাইকটা হলো 1700 কিলো, মানে খুব অল্প কিলো, ব্রেক ইন পিরিয়ডটা মাত্র পার হয়েছে। অ্যান্ড 3 হচ্ছে 67 সিরিয়ালের একটা বাইক, মানে মোটামুটি লেটেস্ট। অ্যান্ড এরপরের পয়েন্ট যেটা বলবো সেটা হলো বাইকটার মধ্যে স্ক্র্যাচ বা দাগ বা এরকম কোনো ঝামেলা আমি পাই নাই। এর আগে আমি এই বাইকটা 2 দিন বের করে চালাইছি। এখানে একটা গার্ড লাগানো আছে যেটা আমার খুব একটা পছন্দের কোনো শিল্পের মধ্যে পড়ে না। তারপরে হচ্ছে এইদিকে তেমন কিছু লাগানো নাই। আরেকটা মজার জিনিস লাগানো আছে, এখানে হচ্ছে একটা বাম্পার গার্ড লাগানো আছে। এটার মধ্যে আমি চাইলে ফগ লাইট বা এগুলা ইনস্টল করতে পারবো যদি চাই। অ্যান্ড হর্ন কয়টা লাগানো আছে জানি না। চলেন এটা নিয়ে আমরা বের হয়ে তারপরে আপনাদের সাথে বাকি কথা বলি। এটার পিছনে কারণও আছে, কারণ হচ্ছে আমি আজকে বাইক নিয়ে আসিনি, আমি আজকে রিক্সায় আসছিলাম যদিও। এটার পিছনে কারণ হলো এটাকে আগে সেটিং করা হোক।
অ্যান্ড ক্লাস টাস মোটামুটি অ্যাডজাস্ট চলে যেরকম আছে। আচ্ছা, আমার তো তেল ঢালতে হবে আগে। নতুন বাইক কিনেই ঢালতে হচ্ছে তেল। অ্যান্ড এটা ট্যাঙ্ক ম্যাঙ্ক সব কিছুই দেখছিলাম, কোনো কিছুর মধ্যেই না ওরকম কোনো খুঁত ধরার মতো কোনো কিছু নাই, যে আছে না যে ট্যাঙ্কে মরিচা বা কিছু। আর আরেকটা জিনিস হচ্ছে, নতুন বাইক কিনলে শোরুম থেকে 1/2 লিটার তেলই দেয়। মানে 1/2 লিটার তেল নিয়ে আপনি ওই পাম্প পর্যন্তই যেতে পারবেন, দেন পাম্পে গিয়ে আপনাকে তেলটা ফুল করতে হবে। অন্তর ভাই, এটা রাইখেই দেন, ফালায় লাভ নাই। ধন্যবাদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কিরকম একটা ব্যাপার না, 1 বছর পর নতুন বাইক কিনলাম প্রায়, মানে ইটস অলমোস্ট না, ইটস মানে 1 বছর পার হয়ে গেছে যে আমরা কোনো নতুন বাইক কিনি না। শুভ একটা ভালো কথা বলছে দুষ্টামির চলে, যে আসলে একটা জিনিস, কোনো জিনিস যদি আপনি ফ্রি পান তাহলে তো আপনি ওটা ফ্রি মানে নিবেন, তাই না? ওটা কি আর আপনি টাকা দিয়ে নিতে চাবেন? তো ঠিক ওই অবস্থা হয়েছে, মানে এটা আমি ফ্রি পাইতেছি, আমি তো এটা ফ্রি, এটার ধান্দা করব, আমি কি টাকা দিয়ে নেওয়ার ধান্দা করব বলেন? লাস্ট যে ফুটেজটা দেখছিলেন ওটা গতকালের না, তবে কিছুক্ষণ আগের। কারণ আমি এই বাইকটা নিছি, পেমেন্ট করছি, সব কিছু করছি, রিসিট লিখছে, কিন্তু বাইকের যে মেইন পেপার, এটা রেজিস্ট্রেশন অ্যান্ড এটার যে ট্যাক্স টোকেন, ওইটা ভুলবশত আমি ওনাদের কাছ থেকে না নিয়ে এই এক্সাইটমেন্টে বের হয়ে গেছিলাম। অ্যান্ড যেটা নিয়ে কথা বলতেছিলাম ওটা হলো, ফ্রি যদি আপনি কোনো কিছু পান, ওটা কি আর আপনি কিনে চালাইতে চাবেন? ঠিক ওই অবস্থায় আমার হয়েছিল। বাইকগুলা আসলে বাইক ফেরি, বিএসবি মার্ট, সাওয়ারি, এগুলা থেকে ভেলো মার্ট হয়েছে এখন, এগুলা থেকে ফ্রি বাইক পাওয়ার কারণে এমন একটা বদ অভ্যাস হয়েছে ভাই, বাইক এখন আর কিনে চালাইতে ইচ্ছা হয় না। তবে বাইক কিনে চালানো উচিত, এটার পিছনে বড় একটা কারণ হচ্ছে, যেমন এই বাইকটা আমি এখন কিনছি, এই বাইকটা 2 থেকে 3 দিনের মধ্যে আমি ইঞ্জিন অয়েলটা ড্রেন করব, একটা ছোটোখাটো সার্ভিস দিব, মানে ফুল একটা মাস্টার চেক আপ দিব এটার। অ্যান্ড কোনো কিছু যদি চেঞ্জ করতে হয় ওগুলা চেঞ্জ করে ফেলবো। ভাই এগুলা যদি না করেন, একটা সেকেন্ড হ্যান্ড বাইকে আগের লোক কীভাবে চালাইছে, কতটুকু ইঞ্জিন অয়েল চালানোর পরে এই বাইকটা সেল করছে, এটা তো আর আপনি জানেন না। অ্যান্ড এই আমার হর্নেট এর আগেও ছিল, এই 2.0টাই ছিল, কিন্তু সত্যি কথা কি আমি সার্ভিস বা এই ব্যাপারগুলো করি নাই, আমি জানি না এটাতে খরচ টরচ কীরকম, মাইলেজ কেমন পাওয়া যায়। অ্যান্ড আজকে এখন যেটা করব, এখন হচ্ছে এই বাইকটাকে নিয়ে সরাসরি আমি যাচ্ছি পাম্পে, যেই পাম্প থেকে আমি রেগুলার তেল নেই এবং তেল মোটামুটি ভালো পাই। তো ওই পাম্পে গিয়ে এটারে ট্যাঙ্ক আগে ফুল করব। ট্যাঙ্কটা ফুল হয়ে গেলে একটু নিশ্চিন্ত থাকবো এবং জিরো করে ফেলবো, তাহলে প্রথমবারের মাইলেজটাই আপনাদের সাথে শেয়ার করতে পারবো, যে প্রথমবারই হর্নেট থেকে কত পাইলাম। কারণ আমার MT-15-এ আমি এই 60 ফিটে শুধু চালায়া মাইলেজ পাইছিলাম 31, অ্যান্ড আমি হ্যাপির চেয়েও বেশি কিছু ছিলাম ওই দিন। ব্যাপারটা এরকম, হ্যাপির উপরে ছিলাম, মানে যাই হোক ওই সমস্ত ব্যাপারে না যাই। তবে এটাতেও যদি আমি এরকম পাই 30 বা এর আশপাশে 60 ফিটে, তাহলে আমি মনে করবো যে আসলে এটা হাইওয়েতে গেলে আমি 40+ বা 45+ পর্যন্ত হয়তো পাইতে পারি, এরকমটা। অ্যান্ড এবার একটু হোন্ডার সাবধান হইতে হবে, কারণ অলরেডি আমি হচ্ছি হোন্ডার বাইক কিন্তু নিয়ে নিচ্ছি। অ্যান্ড এইটার সার্ভিস আমি সব কিছু হোন্ডা থেকে করবো কিনা জানি না, দেখা যাক কি হয়। আর যদি এটা থেকে তেল লিক হয় বা ওরকম কোনো বড় প্রবলেম পাই, তাহলে অবশ্যই ওই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করবো। এই জন্য যে কোম্পানির বাইক আমি কিনি, আমার নিজের কাছে একটু এই ব্যাপারটা ভালো লাগে যে আসলে ওই কোম্পানির সার্ভিস অ্যান্ড সব কিছু একটু আফটার সেল সার্ভিস, যেটা এমন না যে শুধু বাইকের সার্ভিস করে এই কাজ শেষ, আফটার সেল সার্ভিসের মধ্যে আরও অনেক কিছুই পড়ে। এখন ধরেন আপনার বাইকের ওয়্যারিংয়ে একটা ঝামেলা হইলো, পানি ঢুকলো বা কিছু, বা আপনার মিটারে পানি ঢুকলো বা আপনার হেডলাইটে পানি ঢুকলো, এখন কোম্পানিতে গেলেই যদি প্রথমে বলে যে ধর ভাই এটা আমরা দায়িত্ব নেই না, তাহলে এটা কি আফটার সেল সার্ভিস হইলো? আপনাকে যদি কোম্পানিতে যাওয়ার পর একটা ভালো রাস্তা দেখায়া দেয় যে হ্যাঁ এই বাইকটা এই করলে আপনি এই জিনিসটা থেকে বের হয়ে আসবেন, এটা আমাদের ওয়ারেন্টির মধ্যে পড়ে না, কিন্তু আপনি ওই জায়গায় গেলে এই সার্ভিসটা করায় নিতে পারবেন, বা এই জিনিসটা এভাবে আপনার জন্য ভালো হবে, দিস ইজ কল আফটার সেল সার্ভিস। মানে শুধু যে সার্ভিসিং করে দিলেই আফটার সেল সার্ভিস ব্যাপারটা তা না, বুদ্ধি দিয়ে ভালো ব্যবহার দিয়েও অনেক সময় আফটার সেল সার্ভিস দেওয়া যায়। যে এটা হলো মেইন কথা। যাই হোক, আমার পছন্দের লিস্টের মধ্যে এই বাইকটা যদিও আছে, কিন্তু একটা বড় ব্যাপার কি, এখনকার বাইকগুলা কিনতে গেলে 3 লাখ টাকা মোটামুটি বাজেট রাখতেই হয়। এই কারণে আসলে অনেকগুলা বাইক আমি রাখতে ওইভাবে পারি না, এতগুলা টাকা আটকায় রাখাটা আমার কাছে অর্থী মনে হয় না। এখন দেখা যায় যদি আমি ধরেন 5টা বাইক রাখতে চাই, একটা বাইকের দাম যদি 3 লাখ করেও হয়, কমই ধরলাম, বেশি তো আছে আমার পছন্দের বাইকগুলো যেগুলো আরও বেশি দাম, 3 লাখ করে যদি হয়, তাহলে একটা বাইক 3-5-15 লাখ টাকা আমার বাইকে যাবে। ভাই 15 লাখ টাকা বাইকে যাওয়া কি আসলে উচিত? এতগুলো টাকার বাইক আমি রেখে দিব, 15 লাখ টাকা যদি আমি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করি, ওই ইনভেস্টে থেকে যে টাকাটা আমার আসবে ওটা দিয়ে আমি সারা মাস পয়সা ভালো মতো খাইতে পারবো, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এরকম, এই কারণে এতগুলো বাইক এখন আর রাখি না। তাহলে এখন আমার বাইক রইল হলো 2টা,
একটা হচ্ছে MT-15 ভার্সন 2, একটা হচ্ছে হর্নেট ভার্সন 2 মানে 2.0, মানে দুইটাই ভার্সন 2। এখন এরপরে আমি যে আসলে কোন বাইকটা নিব এখনো পর্যন্ত জানি না। আমার কাছে এখন যে বাইকটা আছে সেটা 150 সিসির, অ্যান্ড এখন যেটা কিনলাম এটা 180 সিসির। তবে অবশ্যই এরপরের বাইকটা 200 সিসির উপরে হবে, সেটা 250 হোক, 300 হোক বা 350 হোক। কিনছি, আমি কিনি নাই যে তা না, আমি রয়্যাল এনফিল্ড ক্লাসিক্স কিনছি, হান্টার কিনছি, বাট ভালো লাগে নাই ভাই। একটা জিনিস যদি ভালো না লাগে ওই জিনিসটাকে আপনি চালাইতে পারবেন বলেন? আর এই বাইকটা কেন কিনছি জানেন? সিটি রাইডের জন্য হর্নেট একটা বেস্ট চয়েস। দিস ইজ দ্য রিয়েল কমিউটার বাইক, মানে ফর আওয়ার কান্ট্রি আমি বলবো। ঢাকা সিটির জন্য এত আরামের একটা বাইক এইটা, মানে জোশ ভাই। ওভারটেকিং বলেন, যাই বলেন, এটার যে সাউন্ড, এত সুন্দর স্মুথ একটা সাউন্ড, এই সাউন্ডটা আপনাকে কখনো বিরক্ত করবে না। সেটা আপনি লংয়ে চালান আর শর্টে চালান, বিরক্ত একদমই করবে না। এটার লুকিং গ্লাস ভিজিবিলিটি, এটার হ্যান্ডলিং, কন্ট্রোলিং, ব্রেকিং, এটার রেডি পিক আপ, সার্বিক ভাই সব কিছু আপনাকে একটা সিটি রাইডের এক্সট্রা একটা ভাইব দিবে। এবং হ্যাঁ, লং রাইডে অবশ্যই লং রাইড যাইতে পারবেন, কিন্তু ওই যে সিটি রাইড ফোকাসটা করেই লংয়ে চলতে হবে। মানে খুব বেশি বাতাস কাটতে পারবে বা খুব একদম যে স্পিডে চলবে ওরকম না। তবে অন্যান্য কমিউটারের যে সুবিধাগুলো আছে ওইগুলো আপনি এটা থেকে লং রোডে পাবেন। এই ওনার গেট আপটা আমার ভালো লাগছে, হাতা কাটা গেঞ্জি টেঞ্জি পরে একটা সুন্দর জিন্স লাগাইছে, মানে একদম রিয়েল চিল ভাইবে বেরোইছে। আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে, উনি আশপাশে থাকে এটা ওনার গেট আপেই বোঝা যেতেছে। ওনার মাথায় আবার হেলমেটটা আছে, এই ব্যাপারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। এই গেট আপে দেখতেন যে একটা ক্যাপ পরে বের হয়ে যেত, নিজের সেফটির কথা চিন্তা করতো না, তাহলে ব্যাপারটা খুব খারাপ হইতো। বাট ওনার এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে যে উনি গেট আপের সাথে সাথে সেফটির ব্যাপারটাও সেট আপ রাখছে। ওয়াও, অ্যাপ্রিসিয়েট। এত জ্যাম কে? আচ্ছা, এই বাইকটার কিলোমিটার যেহেতু 1700, সেহেতু আমি এটা মনে করি যে এই বাইকটার যে আছে, এটার কি বলে, ফিল্টার, এয়ার ফিল্টার, ওইটা ময়লা হওয়ার কথা না এত অল্প কিলোতে। আর এই বাইকটার যেটা আমরা অয়েল ফিল্টার বলি, ওই অয়েল ফিল্টার থাকে না, এটার মধ্যে অন্য একটা জিনিস থাকে, ওটা জাস্ট পরিষ্কার করলেই হয়ে যায়। আর এটার ব্রেক প্যাডও এই 1700 কিলোতে আমার মনে হয় না একদম শেষ হয়ে গেছে, তো ওরকম আহামরি বড় কোনো সার্ভিস লাগবে না। অ্যান্ড এটার যে থ্রটল রেসপন্স যা দেখতেছি, যে এটার তেল ওরকম খারাপ যে নিয়ে একদম অয়েল ফিল্টার বা এগুলা ওই করে ফেলছে, মানে ফুয়েল ফিল্টার যেটা হচ্ছে পাম্পে থাকে ট্যাঙ্কে, ওগুলোও যে খুব ময়লা হয়েছে, বা থ্রটল বডি বা এফআই সিস্টেম এগুলো যে খুব ময়লা হয়েছে, ব্যাপারটা এরকম লাগতেছে না। মোটামুটি ঠিকই আছে, যেভাবে আছে এইভাবেও আমি চালাইলে অনেক দিন চালাইতে পারি। বাট তারপরেও আমি এটাকে একটু ইন্টারনাল সার্ভিস দিতে চাই, যে আসলে বাইকটা যে বিক্রি করছে সে কেন করছে, কোনো ইন্টারনাল প্রবলেম আছে কিনা। এই জন্য আমার এটা একটু সার্ভিস করাইতে হবে। এবং অফিসিয়াল সার্ভিসে আপনি যদি যাই এই কথা বলেন যে ভাই এই বাইকটা আমি পুরানো কিনছি, এই বাইকটা আমাকে একটু চেক আপ করে দেন ফুল খুলে টুলে একদম, ভাই এটা ওরা করবে না, এটা জানেন তো। ওদের সার্ভিসের কিছু মেকানিক ক্রাইটেরিয়া আছে, এবং ওর বাইরে ওদেরকে দিয়ে আপনি কাজ করাইতে পারবেন না। অফিসিয়ালের সিস্টেমটাই এইটা। তো এইগুলোর জন্য আসলে নিজস্ব সার্ভিস সেন্টারে এই জিনিসগুলো চেক করতে হবে, যে জিনিসটা হয়তো আমি আজকালের মধ্যেই সার্ভিস সেন্টারে এই বাইকটা নিয়ে যাব, ইঞ্জিন অয়েলও বদলাবো অ্যান্ড সব কিছু ঠিকঠাক করে নিব। আর এটার ইঞ্জিন অয়েলের গ্রেড সম্ভবত 10W30, অ্যান্ড 10W30-তে আচ্ছা দেখি ইঞ্জিন অয়েল যখন চেঞ্জ করবো তখন আপনাদেরকে এই ব্যাপারে একটা আইডিয়া দিবনে। সিনথেটিক বা মিনারেল বা কি ঢুকাই এটাও আপনাদেরকে একটা আইডিয়া দিবনে। এই হলো অবস্থা। অ্যান্ড বাইকটাতে গিয়ার কি 5টা? ও গিয়ার 5টা। আরে আমার 150 সিসির MT-15-এ গিয়ার 6টা আর এটার মধ্যে 5টা। এই হচ্ছে কমিউটার বাইক আর স্পোর্টস বাইকের মধ্যে পার্থক্য। ওটা নেকেড স্পোর্টস, ওটার মধ্যে অয়েল কুল আছে, সরি এয়ার ধরো লিকুইড কুল আছে, আর এটার মধ্যে কোনো কুল দেওয়া হয় নাই, কারণ এটার মধ্যে ওই পাওয়ারটাই নাই যে আপনার কুল করার প্রয়োজন পড়বে। অ্যান্ড এই সমস্ত বাইক সিসি বেশি হওয়ার পরেও পাওয়ার কম কেন জানেন? কারণ এগুলো 2 ভ্যালভের বাইক, তো ওইভাবে পাওয়ারটা ডেলিভারি দিতে পারে না। আর MT-15 MT-15 সম্ভবত কি MT-15 তো 4 ভ্যালভের বাইক। এছাড়াও আমি বলবো না যে শুধু MT-15ই 4 ভ্যালভের বাইক, যেমন দেখেন জিক্সার 250 4 ভ্যালভ করছে, ওটার পাওয়ার আউটপুটই অন্যরকম, তাই না? তো এই আর কি 4 ভ্যালভের কিছু সুবিধা আছে। একটা পিস্টনের মধ্যে 2টা ভ্যালভ যতটুকু সাপোর্ট দিবে, যখন ভ্যালভ ডবল হয়ে যাবে তখন তো ইনপুট আউটপুট ইনটেক অ্যান্ড এক্সস্ট ভালভ যখন ডবল থাকবে তখন তো একটু বেশি ভালো কাজ দিবেই। তবে এই বাইকটা চালায় আমার যেটা মনে হইতেছে, বাইকটা অনেক লাইট, মানে ম্যানুভারিং সিস্টেম অনেক ভালো। এখন হাই স্পিডে কীরকম কী হবে বা বাতাসের মধ্যে কীরকম কী হবে, বড় গাড়ির ফাঁক ফোকর দিয়ে বের হইতে কীরকম হবে, এটার জন্য আমার এই বাইকটা নিয়ে একটু লং টাইম না চালাইলে আমি আপনাদেরকে এই আইডিয়া কোনোভাবেই দিতে পারবো না। এই হচ্ছে ব্যাপার। যাক চলেন দেখি আগাই। পাম্পটাতে যাইতেই তো আজকে মনে হইতেছে সন্ধ্যা হয়ে যাবে, আর এই পাম্পে তো আমি যাই না, কারণ যে ময়লা পাইছিলাম একবার ভাই ভয় লেগে গেছে। এখন যে পাম্পটায় যে এটার তেল মোটামুটি আজকে নিয়ে 3বার নেওয়া হবে, এর আগে যে 2বার নিচ্ছি, যথেষ্ট পরিমাণ ভালো আউটপুট পাইছি বিধাই এই পাম্পটা এত দূরে হওয়াতেও
তেল নেওয়ার জন্য আমি এত দূরে আসি, কি যেন পাম্পটার নাম আমার ঠিক খেয়াল নেই। আর আমার একটা ছোট্ট কাজ আছে হচ্ছে মহাখালীতে, তো যাব এখান থেকে হয়তো কাজ সেরে মহাখালীও যাব। এখন আপনাদেরকে মহাখালী পর্যন্ত নিতে পারবো কিনা জানি না, কারণ যে রাস্তার অবস্থা দেখতেছি এই টাইমটা আবার একটু জ্যামজটলা পড়ে যায়। মহাখালী হয়তো যাইতে খুব একটা সময় লাগবে না, বাট আসার সময় বুঝাইয়া দিবে। ওমা, এই ঝাঁকি তো ভালোই লাগে রে ভাই, মানে এমটির চেয়ে কম লাগতেছে, বিশেষ করে সামনে ঝাঁকি কম লাগতেছে, বাট পিছনের ঝাঁকিটা এইটা আমি এই বাইকটা হয়তো কিছু জিনিস মডিফাইও করব, মানে এই বাইকটা আমি এইভাবে রাখবো না, কিছু জিনিস মডিফিকেশন করার ইচ্ছা আছে। যেমন এটার মধ্যে বড় ডিস্ক লাগাইলে দেখছি বাইকটা ভালো লাগে, আর যদি পেছনের সাসপেনশন মনোশকটা যদি চেঞ্জ করতে পারি, অন্য কোনো আফটার মার্কেট লাগাইলে যদি এটার সার্ভিস ভালো হয় তাহলে এই জিনিসটা করা যায়। কারণ এই বাইকটা ভালো, মানে হোন্ডার রিলায়েবল ইঞ্জিন তো ভাই, হোন্ডার জিনিসপত্র খুব ভালো, কিন্তু কিছু জিনিস তো আসলে ভাই পেয়ারা যতই পাকুক ওই পাছার নিচে একটু জায়গা কাঁচা থেকেই যায়। তো প্রত্যেকটা বাইকেরই যত ভালোই হোক না কেন কোনো না কোনো জায়গায় আপনাকে একটু আটকায় দিবে, তো এইটাও আটকায় দিছে। পেছনের সাসপেনশনটা আমার মোটেও ভালো লাগতেছে না। এই তো সোভান সাহেবের পাম্পে চলে আসছি, কিন্তু সামনে এই ময়লা পরিষ্কার বাইকটারে পুরো ময়লা করে দেয়, এমন পানি জমে আছে। আর আজকে তো বাইকের একটু ভিড়ভাড়টা আছে, নর্মালি এই কয়দিন যে আসছি একদম ফাঁকা পাইছি। আজকে দেখি 3 নাম্বার বাইক হয়ে আমার দাঁড়াইতে হয়েছে, ছাগলের 3 নাম্বার বাচ্চা না হইলেও বাইকের 3 নাম্বার বাচ্চা হয়ে দাঁড়াইছি। আচ্ছা, এটাতে একটা জ্বলতেছে ইন্ডিকেটর লাইট, ও এটাতে হ্যাজার্ড আছে। আরে পেছনে দুইটা কি জ্বলে? আরে ওয়াও, হ্যাজার্ড জিনিসটা আমার প্রচণ্ড পছন্দের একটা জিনিস, ভাল লাগে আমার হ্যাজার্ড জ্বললে। চলেন আমরা হ্যাজার্ড চালাই আজকে যতক্ষণ চালাবো। এখানে মনে হয় একটা কাঁঠাল গাছ বাম গাছ কিছু আছে রে, প্রচুর। এই যে কাঁঠাল গাছ দেখছেন, প্রচুর পাখি ডাকতেছে, সন্ধ্যায় ওরা সবাই ফিরে আসছে বাসার মধ্যে। পাম্পে আসলে আমার কাছে ভালোই লাগে, পকেট থেকে অনেকগুলা টাকা চলে গেলেও মানে বাইকের মধ্যে অনেকগুলা তেল ঢুকে, তো বাইকের ট্যাঙ্ক যখন ফুল থাকবে তখন বাইকারের মন থাকবে ফুরফুরা, সব কিছু মনে হবে উড়াধুরা, মানে ভাই এটা অন্যরকম ফিল ভাই। একটা বাইকারের জন্য একটা বাইকের ট্যাঙ্ক যখন ফুল থাকবে এটা একটা ফিল। অ্যান্ড সাইড স্ট্যান্ড নামাইলে দেখেন এই যে সাইড স্ট্যান্ডের সুইচ লাইট জ্বলছে, তবে এটা লাল রং দেওয়া উচিত ছিল, হলুদ দেওয়াটা আমার পছন্দ হয় নাই। সাইড স্ট্যান্ডের এটা একটা রেড সিগন্যাল, তো এটা অবশ্যই লাল রং দেওয়া উচিত ছিল। তেল কত করে এখন? তেল তো মনে হইতেছে 122 টাকা বা এরকম কি, হ্যাঁ 122 টাকা, আর কমতেছে না। এটা যদি কোনোভাবে 100 হইতো ভাই, এটা খুব ভালো হইতো। এই 122 টাকাটা, তাও তো 35-এর থেকে যে কমছে এটা অনেক ভালো, তো কেমন জানে আর কি ইথানল 20 না কি যেন এখন করছে, এটি কইরা টইরা ঝামেলা হয়ে গেছে আরও বেশি। এই ইঞ্জিন একটু নক করলো কেন? PGM-FI এর কারণে? ও না, আগের তেলটা ভালো না যেটা ঢালছি, টান দিলে ইঞ্জিন একটু কাট করে উঠতেছে, তেল খারাপের জন্য এই জিনিসগুলো হয়। ভাইয়া ফুল করে দেন না একটু, একদম ফুল, যতটুক ঢুকে অত। 122 আমার না ওনারে দিলেন, ওই তো ওটা কি লাইন নাকি? লাইন তো এটা, উনি ওই দিক দিয়ে গেলে হইব, দুই দিকে দুইজন আছে নাকি? 11.7 লিটার ঢুকলো। আচ্ছা তাহলে 1400 কত যেন? 1430, 1 2 3 1430 টাকায় 11.72। প্রায় ধন্যবাদ, অনেকগুলো মানুষকে দাঁড় করে রাখছি। চলুন এদিক থেকে আমরা ভাগি, ওনাদেরকে আগে জায়গা দেই, তারপরে আমি এটার মিটার জিরো করব না কি করব এটা পরের ব্যাপার। চলেন দেখি এটার মিটারের মধ্যে কোন জায়গায় কি অবস্থায় আছে। আমরা যদি মিটারটা অন করি তাহলে ফার্স্টেই দেখতে পারবো টোটাল হচ্ছে 1759। তাহলে আমরা ট্রিপ 1-এ দেখতেছি 392, এটাকে আমরা জিরো করে দিব যেহেতু এটা আমি তেলের জন্য রাখি। তাহলে ট্রিপ 1 জিরো হয়ে গেল, ট্রিপ 2-তে আছে 900 এত, তার মানে এটা হয়তো ইঞ্জিন অয়েলের, তো 900 হয়ে গেছে, মানে আমার এটা ইঞ্জিন অয়েল ফালানোর সময় চলে আসছে। তারপরে ব্যাটারি আছে 13.1 ভোল্ট, তারপরে টোটাল আছে 1700 এত, টোটালটাই উঠে থাকে এখানে, না ব্যাটারি উঠে থাক, ব্যাটারি ভোল্টটা দেখতে পারবো এখানে, ব্যাপারটা কিন্তু মজার। স্টার্টের আগে দেখাইতেছে 12.9, স্টার্ট দেওয়ার পর নেমে গেছে 11 পয়েন্টে নামছিল, এখন আবার 12.7 12.8-এ উঠতেছে। এই ব্যাটারির পাওয়ার দেখা যায়, সেই তো ট্যাঙ্ক ফুল, মজা, ইয়েস লেটস রাইড। অ্যান্ড আরেকটু ভালো হইতো যদি কোনোভাবে আমরা এটার থ্রটলটা অ্যাডজাস্ট করতে পারতাম। এটা যে কোত্থেকে অ্যাডজাস্ট করে, এখানে তো অ্যাডজাস্টার নাই, এটা আমার কাছে একটু বেশি ফ্রি প্লে লাগতেছে, যেটা আমার কাছে খুব আনইজি লাগে। এটারে কোত্থেকে করে, এটা সব কোম্পানি এখানে দিয়ে দেয়,
কিন্তু এই কোম্পানিটা এখানে দেয় নাই, এটা একটা খারাপ দিক এটার। তারপরে এটা অ্যাডজাস্টমেন্টও এখানে দেয় নাই, করতে হবে আপনাকে এখান থেকে। ক্লাচের অ্যাডজাস্টমেন্ট এখানে দেয় না, এখান থেকে করতে হবে। এই জিনিসটা আমার ভালো লাগে নাই। ওকে, লেটস রাইড, চলেন আমাদের মেন কাজে আমরা যাই এবার। কারণ এখন বাজে হচ্ছে ঠিক 5:45, 6টা বাজতে 1 মিনিট বাকি, মানে 6টাই বলা যায়। তো 6টা যেহেতু বাজে, 6:30 পর্যন্ত হচ্ছে আমার টাইম আছে মহাখালীর ওই কাজটা সারার। আমরা আশা রাখি 6:30টার মধ্যে চলে যেতে পারবো। আর নতুন তেল ঢুকানোর পরে বাইকের আচরণটা একটু আমার কাছে চেঞ্জ লাগতেছে। এখন বলতে পারেন নতুন তেল ঢুকছে, এটাতে বাইকের আচরণ এত তাড়াতাড়ি কিভাবে আপনি চেঞ্জ বুঝলেন? এই ব্যাপারটা হচ্ছে মনস্তাত্ত্বিক, মানে মানুষের মাথার মধ্যে খেলে যে আমি একটা অকটেন বুস্টার বা ভালো জিনিস দিছি, তার মানে আমার বাইক সেই চলবে এখন। আসল ব্যাপারটা ওরকম কিছুই না। কার্বোরেটরের বাইকে তো অনেকক্ষণ সময় লাগে, কার্বোরেটরের তেল আগে পাস হয়ে নতুন তেল আসতে। তবে এফআই একটু কম সময় লাগবে, কারণ এফআই ওরকম কোনো জায়গা নাই। দেখা যায় যে যখনই আপনি বাইকটা সুইচে দেন, মানে স্টার্ট দেওয়ার জন্য চাবি অন করেন, তখনই মোটর ট্যাঙ্ক থেকে তেল পাস শুরু করে দেয়, একদম একটা চাপ সৃষ্টি হয়। তখন ভাই অনেকগুলা তেলের চাপ থাকে। একবার এরকম খোলা অবস্থায় চাপটা দেওয়া হয়েছিল, ভাই ভত করে অনেকগুলা তেল পড়ে গেছে। এদিকে মনে হয় লাইট টাইট লাগাইছে। আর এই সেই জায়গা দেখেন, এই যে ভিডিও করে পাগল বানায় ফেলতেছে। মোজো এখন বলতে পারেন মোজো কি? মোজো হচ্ছে মোবাইল জার্নালিস্ট। এই যে এখানে মোবাইল জার্নালিস্টের ভেজালে রিক্সাওয়ালার সাক্ষাৎকার নিতে এখানে যারা ব্যবসা করতেছে ওদের মাথা খায় ফেলতেছে এই মোজোরা, মানে মোবাইল জার্নালিস্টরা। ভিউ ব্যবসা করতে এসে এখানে যে একটা গরিব লোক মানে একটা ব্যবসা করে মানুষকে খাওয়ার একটা ব্যাপার করে দিচ্ছে, এটা প্রচারেই প্রসার বলে না। আর এটা প্রচারে প্রসার করতে যায় প্রচারে ব্যবসা বন্ধ, এমন একটা অবস্থা এখানে সৃষ্টি হয়ে গেছে। এই পুরানি এয়ারপোর্টের ওয়াল ঘেঁষে এই যে সাংবাদিকদের রমরমা ভিউ ব্যবসা চলতেছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, এটা একটু খেয়াল রাখেন। এখানে যারা চলাফেরা করে তাদের রাস্তায় চলাফেরাতে সমস্যা হয়ে যেতেছে। লোকজনের ভিড়ভাড়টা এমন হইতেছে, মানে মানুষ এখানে খাইতে কম, মানুষ এখানে ভিডিও করতে আর ভিডিওতে নিজেকে একটু প্রকাশ করতে একটু বেশি আসে। আচ্ছা, আমি এখন একটু পুলিশ কেন এখানে হবে কোনো একটা কারণে, আমি এখন একটু ফাস্ট রাইড করবো। আর আজকে কুয়াশা পড়ছে, জানি না এটা বৃষ্টির কারণে কিনা, অনেক কুয়াশা পড়ছে একদম, আমি খালি চোখে বুঝতেছি, ক্যামেরায় বোঝা যাবে না জানি। আচ্ছা, এটা হলো পুরান ঢাকা পাশেই তো, পুরান এয়ারপোর্ট পাশেই তো ফুল রানওয়েটা আমার এই ওয়ালের ওই পাশে, যে কারণে ফুল একটা একদম কুয়াশা টুয়াশা এদিক থেকে আসতেছে। ভাই পাহাড়ি একটা ফিল, ঠান্ডা একটা বাতাস পাইতেছি, পুরা চিল লাগতেছে। ব্রেক কেমন লাগে আসলে এটার ব্রেক? আমি মানে যেহেতু অনেকদিন MT-15 চালাই, বারে ওটার সাথে আমার তুলনা চলে আসবে। এমটির মতো ওরকম কনফিডেন্ট পাইতেছি না। অ্যান্ড সত্যি কথা যদি বলতে হয়, রেডি পিক আপও এমটির মতো অতটা না, কারণ ভাই ওটা একটা 4 ভ্যালভের ইঞ্জিন, 150 সিসি হোক, অ্যান্ড এটা একটা 2 ভ্যালভের ইঞ্জিন, এটা ওই পাওয়ারটা পাবো না, এটাই স্বাভাবিক। আর অন্ধকারটা হয়ে যাওয়াতে আরও বেশি মন খারাপ লাগতেছে। ধর, অন্ধকারটা না হইলে একটু শান্তিতে ভিডিও করতে পারতাম। হাই থ্রটলে এখন যখন বাইকটা চালাইতেছি তখন যেটা মনে হইতেছে যে বাইকের গর্জন আছে। লো থ্রটলে শহরের ভিতরে গর্জনটা না বোঝা গেলেও হাই থ্রটলে মোটামুটি গর্জন বোঝা যায়। আর আরেকটা জিনিস, আজকে অনেক ভারী বাতাস, মানে আবহাওয়ার যেই কুয়াশা থাকার কারণে বাতাসটা অনেক হেভি বা ভারী। আমি যখন স্পিডে চালাইতেছি তখন একটা প্রবলেম ফিল করতেছি, এটা আমি আগের হর্নেটেও পাইছি। এই ভেতরে থেকে যে বাতাসটা আসতেছে, মানে এখান থেকে, এটার জন্য বডিটা একটু বাতাসের দুলনিতে কাঁপতেছে। হাই স্পিডে আসলে কর্নারিং অ্যান্ড হাই স্পিডে ব্যালেন্স করতে এটা কতটুকু হেল্পফুল হবে আমি বুঝতেছি না। আমার কাছে এটা একটু খারাপ সাইড মনে হলো আজকে প্রথম দিনই। কিছু খারাপ সাইড তো এটার আছেই, আমি এগুলো নিয়ে আগেও ভিডিও করছিলাম, অ্যান্ড অনেকে এটা সহ্য করতে পারে নাই। বাট আসলে আমার কাছে যেটা যেমন লাগবে ওটা তো আমার বলতেই হবে। অ্যান্ড ভাই, আমার নিজের টাকায় কেনার বাইক, আমি এটা খারাপ ভালো আমারটা আমি তো অবশ্যই বলবো, তা নাহলে আমি এটা কিনছি কেন? আমি কি এটা আসলে পূজা দেওয়ার জন্য কিনছি? পূজা দিতে কিনি নাই তো, এটা কিনছি আমি এটার ভালো মন্দ আপনাদের সাথে শেয়ার করবো এই জন্য, কারণ এটা আমি দায়িত্ব হিসেবে নিয়েছি আমার। অ্যান্ড ব্রেকিং খারাপ না, লো স্পিডে মানে অল্প স্পিডে ব্রেকিং ভালোই হয়, কিন্তু হাই স্পিডে ব্রেকিং করতে গেলে কনফিডেন্ট অতটা পাই না, আবার একদম খুব ভালো পাই না। অ্যান্ড ইঞ্জিন একটু গরম হইতেছে, পায়ে গরম লাগতেছে হাই স্পিডে চালানোর কারণে। এটার পিছনে কারণ আছে, ইঞ্জিন অয়েল পুরানো হয়েছে। অ্যান্ড বাইকটা যতই আমি বলি যে ব্রেক ইন পিরিয়ড শেষ, ওই ইঞ্জিন অয়েলটাই কিন্তু ভেতরে আছে যেটা দিয়ে ব্রেক ইন পিরিয়ড শেষ হয়েছে বা পার হইতেছে। আর ফুলফিল ব্রেক ইন পিরিয়ড শেষ হয়ও নাই, কারণ একটা বাইক হচ্ছে মোটামুটি 6000 কিলো পর্যন্ত ইঞ্জিন গরম হয়। অ্যান্ড 6000 কিলোর পরে গিয়ে এই সমস্ত বাইকের হচ্ছে ইঞ্জিনের ওই ব্যাপারটা আসে।
তবে মানে স্মুথনেসটা আসে। আর এই জিনিসটা আমার বাজে লাগতেছে, আমি যে এই স্পিডেই 50-60 উঠলেই এখানের বাতাসটার কারণে বাইকের মাথাটা একটু কেমন যেন বাতাসের সাথে এরকম করে, এরকমটা মনে হইতেছে, ঘুড়ির মতো একটু কেঁপে কেঁপে উপরে উঠতেছে, এরকমটা মনে হইতেছে। এরকম যদি হয় হাই স্পিডে আপনি যদি কখনো হাতটা ছাড়েন রিল্যাক্স করার জন্য, ট্যাঙ্ক স্ল্যাপিং হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে, এটা একটু সাবধানে থাকতে হবে আমাদের। তবে লো স্পিডে স্পিড ব্রেকার এনে এই সমস্ত জিনিস পার করতে গেলে সামনের স্পিড ব্রেকারটা, সামনের শক অ্যাবজর্ভারটা প্রচণ্ড পরিমাণ সাপোর্ট দিচ্ছে আমাকে, যে জিনিসটা আমার ভালো লাগছে। আর আজকে পুরো এই শীতের রাইডের মতো ব্যাপার স্যাপার লাগতেছে। আর হাই থ্রটলে আওয়াজটা ভালোই লাগতেছে, কোনো ভাইব্রেশন এগুলো আমি একদমই ফিল করতেছি না। হাতে যাও স্টার্টের ভাইব্রেশনটা বোঝা যায় অ্যান্ড পায়ের ফুট প্যাকে, বাট এইটা স্টার্টে আছে ভাইব্রেশন এতটুকু লাগবেই, কিন্তু বাইকটা যে এত হাই থ্রটল করতেছি যে 6000 7000 RPM পার করে ফেলতেছি, কিন্তু ওরকম আহামরি কোনো ভাইব্রেশন নাই। অ্যান্ড হ্যান্ডেল ছাড়লে একটু কাঁপাকাঁপি দেখেন আছে, একটু স্ল্যাপিং করতে চায়। এটার কারণটা হয়তো সামনের চাকা মোটা, এই কারণে। এখন 4V সামনের চাকা চিকনের কারণে হয়, এটা যদি মোটার কারণে হয় ভাই, তাহলে আমরা কোন চাক্কায় যাবো? আর এই একটা সিগন্যাল ভাই, আমার প্রচণ্ড ভয় লাগে এই একটা সিগনালে। কখন যে পুলিশ কারে ডাক দিয়ে বসে বোঝা প্রচণ্ড পরিমাণ মুশকিল। প্রচুর বাইকের কাগজ চেক করে এই সিগনালে। সিএনজির পেছনে, ট্রাকের পেছনে লুকায় যাবেন, দেখবেন যে আপনারাই বেশি ধরবে। ব্যাপারটা এরকম। এই সিগনালটা জাহাঙ্গীর গেট সিগনালটা, আমরা যারা ওই পাশ থেকে আসি ফার্মগেটের সাইড থেকে ভাই, এটা একটা খুব আতঙ্কের নাম। এখানে আমার প্রচুর পুলিশে ধরছে অ্যান্ড প্রচুরবার এখান থেকে আমার লুকায়া পার পায়া যেতে হয়েছে। যাই হোক, আজকের ভিডিও থেকে আমরা বিদায় নিয়ে নিব। নতুন বাইক যেহেতু কিনছি অ্যান্ড দেখেন ডেইলি লাইফের কাজে কামে ওই বাইকরে লাগাই দিছি, কারণ এই বাইকটাই এমন যে ডেইলি লাইফের কাজকামগুলোই আপনি এই বাইক নিয়ে করবেন। এটা আসলে অন্য কোনো ফোকাস করা বাইক না, এটা হচ্ছে একদম রিয়েল কমিউটার। আপনি এটা দিয়ে সব করতে পারবেন। সব বলতে আপনি ট্র্যাকে রেস না, আপনি এটা নিয়ে পাহাড় পর্বত সাগর সারা বাংলাদেশ ঘুরে ফেলতে পারবেন। এমন একটা বাইকই কিনছি যেহেতু, এখন মনে হয় বেশিরভাগ সময় এই বাইকটাই আমার চালানো হবে। তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে, যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। আর জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। আর যতক্ষণ আবার পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। ভালো লাগতেছে বাইক, রেডি পিক আপ কম, তারপরে ভালো লাগতেছে। এখন তেলটা একটু কম খাইলেই হয়। ইয়ো chill bro, check the mic and make sure it sound right, boys.